আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন, এই অধ্যায়ের অনুশীলনীর যে এমসিকিউগুলো আছে সেগুলো আজকে সমাধান করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। তো ম্যাজিক সংখ্যা বের করার সূত্র আমরা জানি ক গুণন ক স্কোয়ার যোগ 1 ভাগ 2। তো ক বলতে যত ক্রমের কথা বলা হবে, যদি 3 ক্রমের হয় তাহলে কর মান 3 হবে, 4 ক্রমের বললে কর মান 4 হবে। তো এখানে যেহেতু 3 ক্রমের কথা বলা হয়েছে তাহলে কর মান হবে 3। তাহলে ক গুণন অর্থাৎ 3 গুণন ক স্কোয়ার মানে 3 স্কোয়ার যোগ 1 ভাগ হলো 2। তাহলে 3 গুণন, এখানে 3 স্কোয়ার মানে হলো দুইটা 3 গুণ করতে হবে, 3 গুণন 3, 3 তিরিকে 9 আর সাথে যোগ হলো 1, 9 আর একে 10, এরপর ভাগ হলো 2, 2 অক্ষে 2, 5 দুগুণে 10, তাহলে 3 আর 5 গুণ করলে হয় 15। তাহলে প্রথম যে তথ্যটা দেওয়া আছে এটা সঠিক। এরপরে বলা হয়েছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে 5। তো আমরা যদি 3 ক্রমের ম্যাজিক বর্গ লক্ষ্য করি, এই যে এখানে একটা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা হয়েছে, এর কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটি হলো 5। তার মানে দ্বিতীয় তথ্যটিও সঠিক। এরপরে বলা হয়েছে যে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তো এই তথ্যটি সঠিক নয়, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো বসানো থাকে। অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক বর্গে ঘর সংখ্যা থাকে 9টি। যেমন 3 ক্রমের হলে 3 স্কোয়ার মানে 9, তাহলে 9টি ঘর হবে এবং 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসাতে হবে। 4 ক্রমের ম্যাজিক বর্গ হলে 4 স্কোয়ার অর্থাৎ 4 গুণন 4, 4 4 16, সেক্ষেত্রে আমাদের ঘর হবে 16টি এবং 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো বসাতে হবে। আমরা সুতরাং বলতে পারি যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তাহলে 3 নম্বর তথ্যটি যেহেতু ভুল, তাহলে সঠিক উত্তর হবে 1 ও 2 অর্থাৎ ক। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো এটা খুবই সহজ একটি প্রশ্ন, যে প্রথমে আছে 52 যোগ 25। তাহলে 52 যোগ 25 সমান 77। তো এটাকে যদি আমরা 9 দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাচ্ছি দশমিক সংখ্যা, অর্থাৎ এটা 9 দ্বারা বিভাজ্য নয়। এরপরে আছে 527 যোগ 725। তো এটা যোগ করলে 1252, এটাকে আমরা ভাগ দিব 9 দ্বারা। তো এখানেও আমরা দশমিক মান পাচ্ছি, এটাও 9 দ্বারা বিভাজ্য নয়। এরপরে আছে 412 যোগ 234 সমান 646। তো এটাকে যদি আমরা 9 দ্বারা ভাগ দেই তাহলে এটাও আমাদের দশমিক সংখ্যা আসতেছে। এরপরে সর্বশেষ আছে 75 বিয়োগ 57। তো বিয়োগ করলে আসতেছে 18, আর 18কে আমরা জানি 9 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 9 দুগুণে 18। তাহলে সঠিক অ্যান্সার হবে ঘ, 75 বিয়োগ 57। তো এখানে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, যে কোনো সংখ্যা এবং তার বিপরীত সংখ্যার বিয়োগফল সবসময় 9 দ্বারা বিভাজ্য হয়। যেমন আমরা যদি দেখি 72 বিয়োগ, এটার বিপরীত সংখ্যা হলো 27। তো বিয়োগ করলে আমরা পাচ্ছি 45, যা 9 দ্বারা বিভাজ্য।
তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ৯৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ? তো শততম বলতে এখানে কর মান হলো ১০০। তাহলে এখানে অপশনে যে পদগুলো দেওয়া আছে এগুলো কতম পদ আর এগুলোকে বলা হয় বীজগণিতীয় রাশি। তো আমাদের দেখতে হবে যে কোন রাশিতে কয়ের মান ১০০ বসালে ৯৯৯৯ আসে। তো প্রথমে আছে ৯৯ ক যোগ হলো ১। তাহলে ৯৯ গুণন, এখানে ৯৯ আর কর মাঝে কোনো চিহ্ন নাই, মানে গুণ চিহ্ন আছে। ৯৯ গুণন কর পরিবর্তে বসবে ১০০, যেহেতু এখানে শততম পদ বলা হয়েছে। যদি ৫০তম বলে তাহলে কর মান ৫০ হবে। তাহলে যোগ কত আছে? ১। তাহলে ৯৯ আর ১ গুণ করলে হয় ৯৯, আর সাথে হলো ২টা শূন্য যোগ ১, অর্থাৎ আমরা পাচ্ছি ৯৯০১। আর আমাদের এখানে বলা হয়েছে ৯৯৯৯। তাহলে ক নম্বর এটা অ্যান্সার হবে না। এরপরে খ নম্বরে বলা হয়েছে ৯৯ ক বিয়োগ ১। তাহলে ৯৯ গুণন কর মান হলো ১০০ বিয়োগ ১, তাহলে এখানে গুণ করলে হয় ৯৯০০, সেখান থেকে ১ বাদ দিলে আমাদের আসবে ৯৮৯৯, কিন্তু আমাদের আনতে হবে ৯৯৯৯। তাহলে খ নম্বর অপশনটি সঠিক নয়। গ নম্বরে বলা হয়েছে ক স্কোয়ার যোগ ১। তাহলে কর মান হলো ১০০, তার স্কোয়ার যোগ হলো ১। তো ১০০-র স্কোয়ার অর্থাৎ ১০০ গুণন ১০০, তাহলে গুণ করলে আমরা পাবো ১০,০০০ যোগ হলো ১। তাহলে যোগ করলে হয় ১০,০০০ তাহলে এটাও সঠিক উত্তর নয়। তো সর্বশেষ আছে ক স্কোয়ার বিয়োগ ১। তাহলে কর মান হলো ১০০, তার স্কোয়ার বিয়োগ হলো ১। তাহলে ১০০-র স্কোয়ার অর্থাৎ ১০০ গুণন ১০০, তাহলে আমরা পাচ্ছি এখানে ১০,০০০ বিয়োগ হলো ১। আর ১০,০০০ থেকে ১ যদি বাদ দেই তাহলে হয় ৯৯৯৯, অর্থাৎ সঠিক উত্তর হবে ঘ। ক স্কোয়ার বিয়োগ ১ এই বীজগাণিতিক রাশির শততম পদ হবে ৯৯৯৯। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। ৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? তো আমরা জানি ক সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হলো ক স্কোয়ার, আর ক হলো পদ সংখ্যা। ক হলো কি? পদ সংখ্যা। যদি আমরা প্রথম 3টি বিজোড় সংখ্যা যোগ করি, অর্থাৎ ১ যোগ ৩ যোগ ৫, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি ৩ আর ১ ৪ আর ৫ হলো ৯। তো এখানে যেহেতু আমরা প্রথম 3টা পদ যোগ করলাম, তাহলে এভাবে যোগ না করে যদি আমরা এই যে সূত্রের মাধ্যমে অর্থাৎ ক স্কোয়ার, তাহলে ক স্কোয়ার কর মান হলো কি? পদ সংখ্যা। তাহলে কয়টা পদ আমরা যোগ করব? 3টা, প্রথম 3টা। তাহলে 3 স্কোয়ার করলে কত হয়? 3 স্কোয়ার হলো ৯। তাহলে এই যে আমাদের যোগফলের সাথে মিলে যাচ্ছে। তো একইভাবে যদি আমরা প্রথম 4টা বিজোড় সংখ্যা যোগ করি, তাহলে ১ যোগ ৩ যোগ ৫ যোগ ৭, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি ১৬। তো একইভাবে যদি আমরা সূত্রের সাহায্যে করি তাহলে ক স্কোয়ার, তাহলে কর মান হবে ৪, যেহেতু আমরা প্রথম 4টা বিজোড় সংখ্যা যোগ করতেছি। তাহলে ৪ স্কোয়ার অর্থাৎ ৪ গুণন ৪ গুণ করলে হয় ১৬। ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল বের করার সূত্র হলো ক স্কোয়ার, আর ক হলো পদ সংখ্যা, অর্থাৎ যতটি বিজোড় সংখ্যা আমরা যোগ করব তার স্কোয়ার করলেই যোগফল পাওয়া যায়। আর যদি জোড় সংখ্যার যোগফলের কথা বলে তাহলে হবে ক স্কোয়ার যোগ ক। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফলের সূত্র হলো ক স্কোয়ার যোগ ক। তাহলে ৪ নম্বরের সঠিক উত্তর হবে গ, অর্থাৎ ক স্কোয়ার। পরবর্তী প্রশ্নে যাই। ৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে ১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? তো আমরা জানি ১ থেকে ১০০ এর মধ্যে ৩৫টি সংখ্যাকে
দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি হয় পি, তাহলে এটাকে আমাদের প্রকাশ করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকারে। তো এই আকারে প্রকাশ করাকেই বলা হয় দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকার। যেমন যদি আমরা 10কে লিখতে চাই তাহলে 10 সমান 1 স্কোয়ার যোগ 3 স্কোয়ার। তাহলে যে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গ অর্থাৎ স্কোয়ার, আর এখানে হলো যোগ দেওয়া অর্থাৎ যোগফল আকারে। তাহলে 1 স্কোয়ার হলো 1 আর 3 স্কোয়ার হলো 9। তাহলে 9 আর 1 10, তাহলে 10কে আমরা লিখতে পারি 1 স্কোয়ার যোগ 3 স্কোয়ার। তো এটাকেই বলা হয় দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকার। তো এরকম 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। যেমন আমরা 29কে লিখতে পারি 2 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। 2 স্কোয়ার মানে 4 আর 5 স্কোয়ার হলো 25, 25 আর 4 29। একইভাবে আমরা 37কে লিখতে পারি 1 স্কোয়ার যোগ 6 স্কোয়ার। 1 স্কোয়ার হলো 1 আর 6 স্কোয়ার হলো 36, 36 আর 1 37। তো এখানে এই যে আমি 1 2 3টি সংখ্যা লিখলাম। 1 থেকে 100-র মধ্যে 35টি সংখ্যাকে এভাবে প্রকাশ করা যায়। তার মধ্যে এখানে আমরা লিখলাম 3টি, আরও এরকম 32টি সংখ্যা আছে যাদেরকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। পরবর্তী প্রশ্নে যাই। এখানে বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে একটা ম্যাজিক বর্গ দেওয়া আছে। তো আমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত। তো আমরা জানি যে ম্যাজিক বর্গের একটা ম্যাজিক সংখ্যা থাকে, অর্থাৎ যেদিকেই যোগ করি না কেন যোগফল সবসময় একই আসে। তো আমরা যদি এখানে দেখি যে প্রথম সারি বরাবর যে সংখ্যাগুলো আছে 12, 19 এবং 14, তো এগুলো আমরা যোগ করে দেখব। তাহলে 12 যোগ 19 যোগ 14, তাহলে যোগফল আসতেছে 45। আবার যদি আমরা দেখি যে প্রথম কলাম বরাবর, তাহলে 12, 17, 16, তো আমরা দেখি যোগফল একই আসে কিনা। 12 যোগ 17 যোগ 16, তো এখানেও আসতেছে 45। অর্থাৎ যেদিকেই যোগ করি না কেন যোগফল কত হবে? 45। তো যেহেতু এই যে এখানে মাঝখানে ক দেওয়া আছে, তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি যে তো এখানে আছে 19 আর নিচে আছে 11। তাহলে 11 আর 19 যদি আমরা যোগ করি, তো 11 যোগ 19 তাহলে হয় 30, আর মাঝখানে আছে ক, তাহলে 45 করতে হবে আমাদের। তো 45 থেকে যদি আমরা এই 30 বাদ দেই তাহলে পাচ্ছি 15। অর্থাৎ এই ক এর জায়গায় যদি ক না থেকে এখানে 15 থাকতো, তাহলে আমাদের এই যোগফলটা কত হইতো? 45 হইতো। আবার একইভাবে যদি আমরা এই দিকে যোগ করি, একইভাবে যদি আমরা সারি বরাবর যোগ করি 17, 15 আর হলো 13, তো আমরা যোগ করে দেখি 17 যোগ কয়ের পরিবর্তে 15 যোগ শেষে আছে 13, তো যোগ করলে এই যে আসতেছে যোগফল 45। তাহলে আমরা উপযুক্ত সংখ্যাটি পেয়ে গেলাম। এখানে ক না থেকে কয়ের জায়গায় যদি 15 থাকতো, ক না থেকে কর জায়গায় যদি 15 থাকতো, তাহলে সব দিকে যোগফল 45 আসতো। তাহলে 6 নম্বরের উত্তর হবে গ 15। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত, যা আমরা ইতিপূর্বেই বের করেছি। যোগফল আমরা কত পাইলাম? 45। তাহলে সঠিক উত্তর হবে ঘ 45। সর্বশেষ যে প্রশ্নটা 8 নম্বর, এখানে বলছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা। তো আমরা দেখব যে এগুলোর মধ্যে কোনটি সঠিক। তো প্রথম 3টি বিজোড় সংখ্যা আমরা জানি 1, 3 এবং 5। তো 1, 3, 5 যদি আমরা যোগ করি তাহলে পাবো 9। পূর্ণবর্গ সংখ্যা কিনা? তো পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? যদি একটা সংখ্যা a হয় এবং সেটাকে যদি আমরা a ইকুয়াল m² এই আকারে লিখতে পারি। m হলো স্বাভাবিক সংখ্যা,
অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যদি আমরা স্বাভাবিক সংখ্যার স্কোয়ার দিয়ে লিখতে পারি তাহলে সেই সংখ্যাটি হয় পূর্ণবর্গ সংখ্যা। প্রথম তিনটি বিজোড় সংখ্যার যোগফল হলো 9, আর 9কে আমরা চাইলে লিখতে পারি 3 স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার মানে হলো 9। যেহেতু প্রথম তিনটি বিজোড় সংখ্যার যোগফলকে অর্থাৎ 9কে স্বাভাবিক সংখ্যার স্কোয়ার দিয়ে প্রকাশ করা যায়, তাহলে সুতরাং বলা যায় প্রথম তিনটি বিজোড় সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ প্রথম তথ্যটি সঠিক। এরপরে বলা হয়েছে বিজোড় সংখ্যা, যোগফল কত পাইলাম? 9। আর আমরা জানি 9 একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 1, 3, 5, 7, 9 এগুলো হলো বিজোড় সংখ্যা। তাহলে দ্বিতীয় তথ্যটিও সঠিক। এরপরে বলা হয়েছে মৌলিক সংখ্যা, এই তথ্যটি সঠিক নয়। আমরা জানি 9কে 1, 3 এবং 9 দ্বারা ভাগ করা যায়। মৌলিক সংখ্যা কাকে বলে? 1 অপেক্ষা বড় যেসব সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। অর্থাৎ মৌলিক সংখ্যার গুণনীয়ক সর্বদা হলো 2টি, 1 এবং ওই সংখ্যাটি নিজে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9-এর গুণনীয়ক হলো 1, 3 এবং 9। 1 এবং 9 ছাড়াও আরও একটা সংখ্যা যেহেতু পাওয়া যাচ্ছে এখানে, তাহলে 9 মৌলিক সংখ্যা নয়, 9 হলো একটি যৌগিক সংখ্যা। আর যৌগিক সংখ্যার গুণনীয়ক সর্বদা 2-এর অধিক। তাহলে সঠিক উত্তর হবে ক, অর্থাৎ 1 ও 2। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।